ছাত্ররা তোমরা অনেকেই জানতে চেয়েছো যে তেজস্ক্রিয়তার কারণ কি। এর আগের ক্লাসে আমরা বলেছিলাম যে N/P এর অনুপাত যদি 1.54 এর বেশি হয় তবে সেই সমস্ত মৌলগুলো তেজস্ক্রিয় হয় বা তেজস্ক্রিয়তার ধর্ম প্রদর্শন করে। এখন তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করলেই সেই মৌলকে আমরা তেজস্ক্রিয় বলতে পারি না, এর কতগুলো কারণ আছে। তা সেই জন্য এই অংশটা আজকে বিশেষ করে পড়াচ্ছি। তোমাদের যা সিলেবাস তাতে এই অংশটা জানার প্রয়োজন, কিন্তু খুব বেশি হয়তো এখান থেকে কোশ্চেন আসে না, তবু কনসেপশন ক্লিয়ার করার জন্য এটা জানা দরকার। তা আজকে আমরা যেটা পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে তেজস্ক্রিয়তার কারণ, নিউট্রন প্রোটনের অনুপাত। তোমরা দেখো আমরা একটা গ্রাফ এঁকেছি, নিউটন সংখ্যা ভার্সেস প্রোটন সংখ্যা একটা গ্রাফ এঁকেছি। গ্রাফে দেখো এই যে লাইনটা N/P, এখানে N/P এর অনুপাত হচ্ছে 2, এই লাইনটা ইন্ডিকেট করছে, নির্দেশ করছে। আর এই লাইনটা N/P = 1, এই অঞ্চলটা এই লাইনটা ইন্ডিকেট করছে, নির্দেশ করছে। এর মাঝে একটা জোন যেটা, সেটাই হচ্ছে স্থায়িত্বের অঞ্চল। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে একটা মৌলের নাম লেখা রয়েছে, সেটা হচ্ছে বিসমাথ 83-209। এবার আমরা একটু আলোচনা করি। পরমাণু নিউক্লিয়াসে দুই বিপরীত ধর্ম বল ক্রিয়াশীল, দুটো বিপরীত ধর্ম বল কিন্তু পরমাণু নিউক্লিয়াসে কাজ করছে। একটা হচ্ছে নিউক্লিয় বন্ধন বল, নিউক্লিয়ার বাইন্ডিং ফোর্স, যা নিউক্লিয়নগুলোকে অর্থাৎ প্রোটন নিউট্রনকে একত্রে ধরে রাখে। আর অন্যটা কি, প্রোটনগুলোর মধ্যে ক্রিয়াশীল কুলম্বীয় বিকর্ষণ বল। যে সমস্ত পরমাণু খুব স্থায়ী অর্থাৎ সুস্থিত, তাদের পরমাণুর ক্ষেত্রে বন্ধন বলের মানটা কি হয়, এই প্রোটন বিকর্ষণ বলের তুলনায় অনেক বেশি হয়। এবং এই যে বিকর্ষণ বল বেশি হবে না বন্ধন বল বেশি হবে, সেটা কিন্তু নির্ভর করে নিউক্লিয়াসে উপস্থিত N/P রেশিওর উপর। দেখো আমরা এখানে সেইটাই প্লট করেছি। এখান থেকে আমরা কি কি জানতে পারছি না, সমস্ত সুস্থিত মানে স্টেবল নিউক্লিয়াস একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে। এইখানটায় বলা হচ্ছে স্থায়িত্বের অঞ্চল, জোন অফ স্টেবিলিটি। নিম্ন পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট যে 1 থেকে 20 সুস্থিত নিউক্লিয়াসগুলির N/P এর অনুপাত 1-এর খুব কাছাকাছি, অর্থাৎ এদের ক্ষেত্রে কী হয়, তার মানে প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান হয়। ক্যালসিয়ামের পর থেকে অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক 20-র পর থেকে N/P এর অনুপাত কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। N/P এর অনুপাত আস্তে আস্তে বাড়তে থাকে এবং প্রোটন সংখ্যা অপেক্ষা নিউট্রন সংখ্যা বেশি হারে বৃদ্ধি পায়। সবচেয়ে ভারী অতেজস্ক্রিয় মৌল, এই যে সবচেয়ে ভারী অতেজস্ক্রিয় আইসোটোপ হচ্ছে 83 বিসমাথ 209। এর N/P এর অনুপাত হচ্ছে 1.5181। সুতরাং বর্ধিত নিউট্রন সংখ্যা, এই যে নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যার চেয়ে বেশি হারে বাড়ছে, বর্ধিত নিউট্রন সংখ্যা একদিকে নিউক্লিয় বন্ধন বল বৃদ্ধি করছে, অন্যদিকে প্রোটন সংখ্যার বৃদ্ধি কুলম্বীয় বিকর্ষণ, প্রোটন সংখ্যা বৃদ্ধির জন্য যে কুলম্বীয় বিকর্ষণ বল বাড়ছে তা হ্রাস করতে বা লঘু করতে সাহায্য করে। অর্থাৎ নিউট্রন সংখ্যা একদিকে নিউক্লিয় বন্ধন বল বৃদ্ধি করে, অন্যদিকে প্রোটন সংখ্যা এই কুলম্বীয় বিকর্ষণ বল কমাতে সাহায্য করে। তাহলে পরমাণু ক্রমাঙ্ক যদি আরও বৃদ্ধি পায়, অর্থাৎ যে দেখিয়েছি 83 বিসমাথের পরবর্তী মৌলগুলো N/P এর অনুপাত 1.54 বা তার বেশি হয় এবং এদের নিউক্লিয়াসগুলো তখন দুস্থিত প্রকৃতির হয়, মানে আনস্টেবল হয়ে যায় এবং স্বাভাবিক তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে। তাই বিসমাথ অপেক্ষা
ভারী মৌলগুলোর এক বা একাধিক তেজস্ক্রিয় আইসোটোপ থাকে। এখন এই ভারী মৌলের যে পরমাণুগুলো আমরা বললাম, তারা মানে বিস্মাতের পরবর্তী যে মৌলগুলো, এরা নিউক্লিয়াসের স্থায়িত্ব বজায় রাখতে সম্ভব হয় না। কেন না? প্রোটন প্রোটন বিকর্ষণ বলের মান দ্রুত হারে বৃদ্ধি পায় এবং নিউক্লিয় বন্ধন বলের মান প্রায় অপরিবর্তিত থাকে। ভারী মৌলের নিউক্লিয়াসগুলো আকারে বড় হওয়ায়, ভারী মৌলের নিউক্লিয়াসগুলো আকারে খুব বড়, সেই যে আকারে খুব বড় হয় মেশন কণা বিনিময় মেশন কণা বিনিময় জনিত যে আকর্ষণ বল অর্থাৎ নিউক্লিয় বন্ধন, এটা তোমাদের বলিনি যে পরমাণুর ভেতরে আর একটা কণার অস্তিত্ব পাওয়া গেছে, যেটা কিন্তু নিউক্লিয় বন্ধনকে মধ্যে কাজ করে। সেটা হচ্ছে কি, মেশন কণা হচ্ছে দু রকম আছে, তিন রকম। একটা হচ্ছে পজিটিভ পাই মেশন, একটা হচ্ছে নেগেটিভ পাই মেশন, আর একটা হচ্ছে নিউট্রাল পাই মেশন। এই মেশন কণার বিনিময়ের ফলে নিউট্রন মানে NN, PP এবং NP, এই যে আকর্ষণ বল, নিউক্লিয়াসের আকার যখন বড় হয় তখন এই NN নিউট্রন প্রোটন এবং নিউট্রন প্রোটনের যে আকর্ষণ বল অর্থাৎ মেশন কণা বিনিময়ের ফলে যেটা সৃষ্টি হয়, সেই নিউক্লিয় বন্ধন বল কিন্তু দুর্বল হয়ে যায় আকার বড় হলে। কারণ নিউক্লিয় বন্ধন বল কেবল অতি ক্ষুদ্র দূরত্বের মধ্যে খুব ভালোভাবে কাজ করে। তাহলে নিউক্লিয়াসের আকার বৃদ্ধিতে প্রোটন প্রোটন বিকর্ষণ বল কিন্তু কোনোভাবে প্রভাবিত হয় না। কি হয়? উল্টে এই আকর্ষণ বল অর্থাৎ নিউক্লিয় বন্ধন বল দুর্বল হয়ে যায়। তোমাদের একটুখানি জিনিস বলি যে এই যে নিউট্রন থেকে নিউট্রন, হ্যাঁ, অর্থাৎ নিউট্রনের সঙ্গে পজিটিভ পাই মেশন যুক্ত হয়ে কিন্তু নিউট্রনে রূপান্তরিত হচ্ছে। এবার দেখো, প্রোটন হচ্ছে 1H1, তো এর সঙ্গে নেগেটিভ পাই মেশন যখন যুক্ত হচ্ছে তখন কিন্তু এখানে দেখো, যখন আমরা দেখাতে চাইছি যে নিউট্রনের সঙ্গে যখন পজিটিভ এই নিউট্রাল পাইমেশন হচ্ছে তখন নিউট্রন তৈরি হচ্ছে। এইভাবে প্রোটনের সঙ্গে যদি আমরা নেগেটিভ পাইমেশন যোগ করি তাহলে কিন্তু আমরা কি পাবো? প্রোটনের সঙ্গে যদি নেগেটিভ পাইমেশন যোগ করি তাহলে কিন্তু আমরা নিউট্রন পাবো। যাই হোক, এইভাবে কিন্তু নিউট্রন থেকে নিউট্রন, প্রোটন থেকে নিউট্রন, মানে নিউট্রনের সঙ্গে প্রোটনের সঙ্গে নেগেটিভ পাইমেশন যোগ করে নিউট্রন, আবার নিউট্রনের সঙ্গে পজিটিভ পাইমেশন যুক্ত করে আমরা প্রোটন পাচ্ছি। এই মেশন কণার বিনিময়ের ফলে কিন্তু যে নিউক্লিয় বন্ধন বল তৈরি হয়, যেটা পরমাণু স্থায়িত্ব দিতে খুব কার্যকর, সেটা কিন্তু দুর্বল হয়ে যায় পরমাণুর আকার বাড়ার সাথে সাথে, এবং পরমাণু নিউক্লিয়াসটা কিন্তু দুঃস্থিত হয়ে যায়, এবং সেক্ষেত্রে তখন তারা স্থায়িত্ব লাভের চেষ্টা করে। এই স্থায়িত্ব লাভের জন্য কতগুলো প্রক্রিয়া আছে। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে একটা স্থায়িত্বের অঞ্চল আছে, N/P অনুপাত 1 এবং N/P অনুপাত 2 এর মাঝে একটা স্থায়িত্বের অঞ্চল আছে। তারপরেই অর্থাৎ এই স্থায়িত্বের অঞ্চল পেরিয়ে গেলেই কিন্তু পরমাণুর নিউক্লিয়াসটা দুঃস্থিত হয়ে যায় এবং তখন তারা বিভিন্ন উপায়ে স্থায়িত্ব লাভের চেষ্টা করে। এখন N/P এর অনুপাত 1.54, অর্থাৎ ভারী পরমাণুর নিউক্লিয়াসগুলো স্বাভাবিকভাবেই দুঃস্থিত এবং তাদের আইসোটোপগুলোও দুঃস্থিত হয়। যদিও তাদের দু একটা স্থায়ী আইসোটোপ থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা দুঃস্থিত হয় এবং স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয়
বিকিরণ অর্থাৎ আলফা বিটা গামা রশ্মি বিকিরণ করে তারা স্থায়িত্ব লাভের দিকে এগিয়ে যায়। কাজে এই সমস্ত মৌলগুলোকেই আমরা তেজস্ক্রিয় মৌল বলবো। আমাকে তোমাদের একজন ছাত্র প্রশ্ন করেছিল, কৃষ্ণেন্দু, যে তেজস্ক্রিয় মৌলের N/P এর অনুপাত কি সর্বদাই 1.54 এর বেশি হবে? দেখো, তেজস্ক্রিয় মৌলের N/P এর অনুপাত 1.54 বা তার বেশি হবে, তাদেরই আমরা তেজস্ক্রিয় মৌল বলবো। কেননা অন্যান্য মৌলগুলোকে আমরা তেজস্ক্রিয় মৌলে রূপান্তরিত করতে পারি কৃত্রিমভাবে, অথবা সেই সমস্ত মৌলের কয়েকটা আইসোটোপ থাকে যারা অস্থায়ী হয় এবং তারা তেজস্ক্রিয় ধর্ম প্রদর্শন করে, যদিও তাদের N/P অনুপাতটা কিন্তু 1-এর চেয়ে কম। কিন্তু তার মানে এই নয় যে সেই মৌলগুলো কিন্তু কে আমরা তেজস্ক্রিয় মৌল বলবো, কারণ তাদের পরিমাণ এতটাই কম থাকে। হ্যাঁ, প্রকৃতিতে যদি তুমি নাও, কি বলবো, নাইট্রোজেন নাও প্রকৃতি থেকে, তাহলে সেক্ষেত্রে নাইট্রোজেনের 7N14 এইটাই বেশি পরিমাণে থাকে, কিন্তু 7N13 এর পরমাণু নিউক্লিয়াস কিন্তু অস্থায়ী এবং এর N/P এর অনুপাত হচ্ছে 0.86। এ কিন্তু অস্থায়ী হওয়ার জন্যে তেজস্ক্রিয় ধর্ম প্রদর্শন করে। তাই বলে কি আমরা নাইট্রোজেনকে তেজস্ক্রিয় মৌল বলবো না, কারণ এর পরিমাণ অত্যন্ত কম। যাই হোক, আমরা এই প্রসঙ্গে আলোচনার ক্ষেত্রে আমরা আসছি দুস্থিত নিউক্লিয়াসের স্থায়িত্ব লাভের প্রক্রিয়া। দেখো, আমরা প্রথম যেটা নিয়েছি, আমরা দেখতে পাচ্ছ 36 ক্রিপ্টন 87। এ দেখো N/P হচ্ছে, দেখতে পাচ্ছ, এ 1.41 এও কিন্তু দুস্থিত। এবং এ কি করে দেখো, নিউট্রন নির্গমন দ্বারা এ কিন্তু স্থায়িত্ব লাভ করে। তার মানে, কেননা পরমাণু নিউক্লিয়াস থেকে যদি নিউট্রন নির্গত হয় তাহলে N/P এর অনুপাত কমবে, কিন্তু নিউক্লিয় বন্ধনের শক্তি খুব বেশি হলে কিন্তু এই ধরনের ভাঙন সাধারণত ঘটে না। কেবলমাত্র অত্যাধিক শক্তি সম্পন্ন নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউট্রন নির্গমন সম্ভব হয়। সেরকমই একটা উদাহরণ হচ্ছে এইটা, যে 36 ক্রিপ্টন 87 বিভাজিত হয়ে 36 ক্রিপ্টন 86 এবং দেখো নিউট্রন নির্গত করছে। এছাড়া আর কিভাবে কমানো যায় N/P রেশিও? দেখো, একটা নিউট্রন যদি একটা প্রোটনে রূপান্তরিত হয়, 0N1, দেখো 1H1 -1E0, ঠিক আছে? এই যদি আমরা উদাহরণ দিই তাহলে এই দেখো, 6E14, দেখো এটা বিটা কণা নিঃসরণ করছে, 7N14 এবং দেখো 6E14, 7N14 ও -1E0। এই -1E0 এটা কিন্তু নিউক্লিয়াস থেকে নির্গত হচ্ছে, এটাকে আমরা বলবো বিটা কণা। তাহলে এইভাবে কিন্তু নিউট্রন প্রোটনে রূপান্তরিত হচ্ছে। তার ফলে কি হচ্ছে না, ভর সংখ্যা 1 থাকছে, কিন্তু পরমাণু সংখ্যা কিন্তু 1 একক বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ বিটা কণা নির্গত হলে কিন্তু পরমাণু সংখ্যা 1 একক বৃদ্ধি পায়। তাহলে N/P অনুপাত আমরা দুভাবে কমাতে পারি, নিউট্রন নির্গত করে অথবা আমাদের বিটা কণা নিঃসরণ করে। অর্থাৎ যেখানে একটা নিউট্রন কি হচ্ছে, একটা প্রোটন এবং একটা বিটা কণায় পরিণত হচ্ছে।
এছাড়া যে সমস্ত আইসোটোপে N/P এর অনুপাত, ওদের স্থায়ী আইসোটোপ N/P এর অনুপাত অপেক্ষা কম, অর্থাৎ এই যে আগে আমরা এটা দেখালাম, যেটা বলছিলাম যে ছাত্ররা, যে সমস্ত ক্ষেত্রে N/P এর অনুপাত 1-এর চেয়ে কম হয়ে যায়, যে সমস্ত ক্ষেত্রে N/P এর অনুপাত 1-এর চেয়ে কম হয়ে যায়, অর্থাৎ সে সমস্ত ক্ষেত্রে তার মানে N/P এর অনুপাতটা বাড়াতে হবে, বাড়িয়ে স্থায়িত্ব অঞ্চলের দিকে যেতে হবে। সে সমস্ত ক্ষেত্রে কি ঘটে দেখো, সেই সমস্ত ক্ষেত্রে দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে, দেখো আমি দেখাচ্ছি, একটা হচ্ছে পজিট্রন নির্গমন। কি নির্গমন? পজিট্রন নির্গমন। পজিট্রন নির্গমন হয়, অর্থাৎ সেক্ষেত্রে একটা কিভাবে পজিট্রনটা সৃষ্টি হয়, একটা নিউট্রন, দেখো 0n1, সেটা কিন্তু একটা প্রোটনে 1h1 N/P অনুপাতটা যখন 1-এর চেয়ে কম, তখন পজিট্রন নির্গত হয়, অর্থাৎ নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রনে যখন রূপান্তরিত হচ্ছে তখন তো বিটা কণা তৈরি হচ্ছে। কিন্তু এখানে দেখো, একটা প্রোটন, একটা নিউট্রন এবং একটা পজিটিভ ইলেকট্রনে পরিণত হচ্ছে। তার ফলে কি হচ্ছে না, নিউট্রনের সংখ্যা বাড়ছে আর প্রোটনের সংখ্যা কমছে, ফলে N/P অনুপাতটা কিন্তু বাড়ছে, অর্থাৎ তারা 1-এর কম থেকে 1 হয়ে স্থায়িত্ব অঞ্চলের দিকে যাচ্ছে। এইভাবে কিন্তু স্থায়িত্ব লাভ করে। এই পজিটিভ ইলেকট্রনকে আমরা বলি পজিট্রন। আর কি হচ্ছে না, আর কিভাবে প্রোটন নিউট্রনে কনভার্ট হতে পারে, দেখো কে ইলেকট্রন ক্যাপচার। সেক্ষেত্রে একটা প্রোটন একটা কে ইলেকট্রন, অর্থাৎ নিউক্লিয়াসের সবচেয়ে নিকটতম কক্ষ হচ্ছে কে, সেখান থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে একটা নিউট্রনে রূপান্তরিত হতে পারে। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কণা নিঃসরণ হচ্ছে না, কিন্তু একটা প্রোটন একটা নিউট্রনে রূপান্তরিত হচ্ছে। এবং এরকম একটা উদাহরণ দেখো, আয়রন 26Fe তোমার 55, এ কিন্তু একটা কে ইলেকট্রন ক্যাপচার করেছে। কে ইলেকট্রন ক্যাপচার করলে কি হবে, এর একটা প্রোটন একটা নিউট্রনে রূপান্তরিত হয়েছে। তার ফলে কী হচ্ছে, প্রোটন নিউট্রনে রূপান্তরিত হওয়ার ফলে প্রোটন সংখ্যা যেমন একটা কমে যাচ্ছে, নিউট্রন সংখ্যা একটা বাড়ছে, ফলে ভর সংখ্যা অপরিবর্তিত থাকছে। কিন্তু যেহেতু প্রোটন সংখ্যা কমে যাচ্ছে 26 থেকে 25, তাহলে নতুন মৌল কিন্তু ম্যাঙ্গানিজ উৎপন্ন করছে। তা এইরকম কে ইলেকট্রন ক্যাপচারে হচ্ছে এটা একটা উদাহরণ। তেমনি পজিট্রন নির্গমনের উদাহরণটা একটু দেখাই। এই দেখো, দেখো 7n13, সে কী করছে না 6c13 এবং একটা পজিট্রন নির্গত করছে। এই পজিট্রন নির্গত করছে মানে কি না, একটা প্রোটন এখানে কিন্তু একটা নিউট্রন এবং একটা পজিট্রন কণায় রূপান্তরিত হচ্ছে। তাহলে প্রোটন নিউট্রন কণায় রূপান্তরিত হওয়ার জন্য এর ভর সংখ্যা একই থাকছে, কিন্তু প্রোটন সংখ্যা কমে যাওয়ার নতুন মৌল কিন্তু কার্বনের একটা আইসোটোপ 6c13 তৈরি হচ্ছে। ঠিক সেইভাবে এইখানে দেখো 15n13, সে কিন্তু পজিট্রন নির্গত করেছে এবং সিলিকন মৌলে রূপান্তরিত হচ্ছে। এইভাবে কিন্তু যাদের N/P অনুপাত কম, তারা পজিট্রন নির্গমন এবং কে ইলেকট্রন ক্যাপচার বা অধিগ্রহণ দ্বারা N/P অনুপাতকে বাড়িয়ে স্থায়িত্বের দিকে যায়। আর যাদের ক্ষেত্রে N/P অনুপাতটা খুব বেশি, তারা কি করে, বিটা কণা নিঃসরণ করে
হ্যাঁ, বা তোমার কি করে, নিউট্রন নিঃসরণ করে। এইভাবে কিন্তু তারা স্থায়িত্বের দিকে যায়। এবং বিস্মাত অপেক্ষা অধিকতর ভারী মৌলগুলোর ক্ষেত্রে যাদের নিউট্রন সংখ্যা 1.54-এর বেশি, তারা কিন্তু কি করে, সাধারণভাবে আলফা কণা নিঃসরণ করে সুস্থিতির দিকে যায়। এরকম একটা উদাহরণ দিই, দেখো, এটা তোমরা আগেও জানো এগুলো, যে 90 থোরিয়াম এরকম একটা উদাহরণ দিই, দেখো, দেখো 90 থোরিয়াম 232, এই কিন্তু 90 থোরিয়াম 232 এই কিন্তু বিভাজিত হয়ে তৈরি করছে 88 রেডিয়াম 228 এবং 2He4, যেটাকে আমরা বলছি আলফা কণা। তাহলে আলফা কণা নির্গমনের ফলে দেখো ভর সংখ্যা 4 একক কমে গেছে, কারণ এটা থোরিয়ামে 232 ছিল, এখান থেকে 4 একক 228 এবং পরমাণু সংখ্যা 2 একক কমে গেছে। এইভাবেও কিন্তু তারা স্থায়িত্ব লাভের দিকে যায়। তাহলে এই হচ্ছে স্থায়িত্ব লাভের বিভিন্ন প্রক্রিয়া, সে সম্পর্কে আলোচনা করলাম। আর একটা কথা তোমাদের বলি, সেটা হচ্ছে জাদু সংখ্যা। ম্যাজিক নাম্বার 2, 8, হ্যাঁ, তারপরে 20, 28, তারপরে 50, 82, 126, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যক নিউট্রন বা প্রোটন বা যদি উভয়ই বর্তমান থাকে, সেই নিউক্লিয়াসগুলো কিন্তু অতীব সুস্থিত হয়। আবার বলি, যে সমস্ত নিউক্লিয়াসে 2, 8, 20, 28, 50, 82 বা 126 সংখ্যক নিউট্রন বা প্রোটন বা উভয়ই বর্তমান থাকে, সেই নিউক্লিয়াসগুলো দেখা গেছে অতীব সুস্থিত হয়। এবং নিউক্লিয়াসের অধিকতর সুস্থিতি নির্দেশক এই সংখ্যাকেই কিন্তু বলে ম্যাজিক সংখ্যা। হ্যাঁ, কাজেই এটা কেন হয় সে সম্বন্ধে সাধারণভাবে বলা হয় যে এদের কক্ষকগুলি পরিপূর্ণ থাকে। হ্যাঁ, নিউক্লিয়াসে এই সংখ্যক নিউক্লিয়ন থাকলে সংশ্লিষ্ট নিউক্লিয় কক্ষগুলি পরিপূর্ণ থাকে। তোমাদের একটা কথা বলি, যেমন ইলেকট্রনের কক্ষ আছে, কিন্তু এইরকমভাবে প্রোটনেরও কিন্তু কক্ষ আছে, যেগুলো তোমরা নিউক্লিয়ার কেমিস্ট্রি পড়লে পরবর্তীকালে জানতে পারবে। যাই হোক, এই সংখ্যক প্রোটন বা নিউট্রন বা উভয় থাকলে সেই সমস্ত নিউক্লিয়াসগুলো অতীব সুস্থিত হয় এবং এদের বলে ম্যাজিক সংখ্যা বা ম্যাজিক নাম্বার। তাহলে আমরা এই স্থায়িত্ব এবং তার স্থায়িত্ব লাভের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। আজ এই পর্যন্তই।